বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিজ্ঞান গ্রুপের তোমরা যারা ক্লাস দেখছো, অনলাইন ভিত্তিক ক্লাস 7 বি আজকে শুরু করব। আমাদের টপিকসটা ছিল ত্রিকোণমিতিক সমাধান। আমরা এর আগে 7 এ করেছি। তো তোমাদের বার্ষিক পরীক্ষার যে সময়সূচি ঘোষণা করা হয়েছে, তোমাদের পরীক্ষা সবই 100 মার্কের ভিত্তিতে এমসিকিউতে পরীক্ষা হবে, সবাই তোমরা জানো। যারা ইতিমধ্যে জয়েন করোনি, জয়েন করে ফেলো, ডেমো পরীক্ষায় অংশগ্রহণ করো। আজকে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমি মোহাম্মদ আনসারউদ্দিন তোমাদের উচ্চতার গণিতে ক্লাস শুরু করছি। আশা করি তোমরা ক্লাসটার দিকে নজর দিবে। এই কারণে ত্রিকোণমিতিক চ্যাপ্টার থেকে একটি যে দ্বাদশ শ্রেণীতে আমাদের সৃজনশীল প্রশ্ন হয়, তার তৃতীয় অংশ আজকে আমরা আলোচনা করব। এবং আজকের অংশটি তোমার খুবই গুরুত্বপূর্ণ। এই অংশটি যদি তুমি না পারো তাহলে তোমাকে 4 মার্ক ফেলে দিতে হবে। অর্থাৎ তোমার টোটাল যে প্রশ্নটা হবে ত্রিকোণমিতিক থেকে, সেখান থেকে 4 মার্ক তুমি হয়তো তোমার বাদ দিতে পারে। এই কারণে এটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। বিশেষ করে ত্রিকোণমিতিক সমাধানগুলো করতে হলে 7-এর এ চ্যাপ্টার, যেমন একাদশ শ্রেণীতে যেরকম তোমার সূত্রগুলো ধারণ করেছিলে 7-এর বি থেকে, সেখানে এই সূত্রগুলো দেওয়া আছে। এবং সেই সূত্রগুলো বিশেষ করে ত্রিকোণমিতিক সমীকরণের যে আমরা যে সূত্রগুলো আলোচনা করেছি, সেই আলোচনার প্রেক্ষিতে অনেক সূত্র তোমাদের হয়তো মনে নাই, কিন্তু সেগুলো অনুধাবন করতে হবে। যেমন তোমাদেরকে আমি যদি কিছু সূত্র বলি, যেমন কজ অফ এ প্লাস বি, হয়তো আশা করি তোমরা অনেকেই পারো, অনেকেই পারো না। তাহলে কজ এ ইন্টু কজ বি মাইনাস সাইন এ ইন্টু সাইন বি। আচ্ছা, যদি এখানে মাইনাস থাকে তাহলে এটা প্লাস হয়ে যাবে। এরকম করে সাইন অফ এ প্লাস বি অথবা এ মাইনাস বি সাইন এ ইন্টু কজ বি, আচ্ছা, প্লাস মাইনাস কজ এ ইন্টু সাইন বি। এই যে সূত্রগুলো, যেগুলো এখন প্রয়োজন নেই, আমি মনে করি যে এই সূত্রগুলো আলোচনা করা প্রয়োজন নেই। কারণ কি, আমরা একাদশ শ্রেণীতে এই সূত্রগুলো আমরা সুন্দর করে করেছি। তবুও তোমাদেরকে জানার দরকার এইখানে, এই কারণে যে তোমাদের 0 ডিগ্রি থেকে আরম্ভ করে তোমাদের 180 ডিগ্রি, 270 ডিগ্রি, এরকম করে 360 ডিগ্রি পর্যন্ত যে রেঞ্জগুলো দেওয়া থাকবে, সাইন কস ট্যান কট ইত্যাদি, যে মানগুলো তোমাদেরকে মনে রাখতে হবে এবং কোঅর্ডিনেটের দিকে লক্ষ্য রাখতে হবে। তাহলে তোমরা এই সমীকরণ ত্রিকোণমিতিক সমাধান অঙ্কগুলো সুন্দরভাবে করতে পারবে। তো আমি তোমাদের এই চ্যাপ্টারের শুরু করার আগে যে মানগুলো তোমাদের খুবই জরুরি দরকার, 9, 10-এ তোমরা শিখছো, ইন্টারমিডিয়েটেও শিখেছো, আমি ওদিকে ধাবিত করবো না। আমরা সরাসরি সূত্র দিকে যাব। প্রয়োজনীয় সূত্র বলি, যে সূত্রগুলো 10টি সূত্র যদি তুমি মনে রাখতে পারো, তাহলে এই চ্যাপ্টারের অঙ্ক তোমার কাছে কোনো ব্যাপারই না। এই জন্য প্রয়োজনীয় সূত্র বলি, এটা একটু লক্ষ্য রাখো এবং সূত্রগুলো সবাই তুলে নাও। এবং খুবই ভালো, এই সূত্রগুলো যদি তুমি না জানো তাহলে তুমি অঙ্ক করতে পারবে না। যেমন আমরা যদি 1 নম্বর সূত্রের দিকে যাই, সাইন থিটা ইকুয়াল টু 0 হলে, তো আমরা 9, 10-এ করেছি কি, সাইন থিটা 0 হলে থিটার মান কত, 0 ডিগ্রি ছিল বা 0 ছিল, এভাবে করছি। কিন্তু এভাবে আর এখানে করলে হবে না, এখানে n টাইমস পর্যন্ত আমাদেরকে দেখতে হবে। তাহলে সাইন থিটা 0 হলে থিটা ইকুয়াল টু কত হবে, n পাই। n এর পরিচয় n বিলংস টু জেড। হ্যাঁ, জেড। এখানে n একটি পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা যদি হয়, পূর্ণ সংখ্যার সেটকে আমরা জেড দ্বারা প্রকাশ করি, তোমরা সবাই জানো। অনুরূপভাবে আমাদেরকে এই থিটা ইকুয়াল টু n পাই আসবে। দ্বিতীয় সূত্র যদি আমি এভাবে দেখি, ট্যান থিটা ইকুয়াল টু 0 হয়, তাহলে থিটা ইকুয়াল টু ওই একই অবস্থা n পাই, যেখানে এটা আমাদেরকে দেখতে হবে। এরপরে কস থিটা বা কট থিটা ইকুয়াল টু 0 হলে, আচ্ছা 2 নম্বর সূত্র দিকে দেখো, কস থিটা বা কট থিটা 0 হলে থিটার পরিচয় কি হবে, থিটা ইকুয়াল টু, তোমাদের এই সূত্রগুলো খুবই দরকার।
থিটা ইকুয়াল টু 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2, যেখানে n এর পরিচয় z, n বিলংস টু z। 3 নম্বর সূত্রের দিকে লক্ষ্য রাখো, আমি দুইটা করে নিলাম। এখানে সাইন কস ট্যান এই তিনটে জানলে বাকিগুলো এমনিই পারা যায়। তো তোমাদেরকে সূত্র বেশি সূত্র তোমাদের মনে রাখার দরকার নেই। এক্ষেত্রে তোমাদের সূত্রগুলো দিকে খুবই মনোযোগী হবে এবং সূত্র ভুল হয়ে গেলে একটি অঙ্ক তোমাদেরকে হবে না। এখানে তোমরা একটু জানার বিষয় আর একটু দেখি আমরা। সাইন থিটা ইকুয়াল টু 1 হলে থিটা ইকুয়াল টু 4n প্লাস 1 ইন্টু পাই বাই 2। এন এর পরিচয় আগের মতনই, n বিলংস টু z, এটা তোমরা সবাই জানো। এরকম করে 4 নম্বরে cos থিটা ইকুয়াল টু 1 হলে থিটা ইকুয়াল টু 2n পাই। তারপরে সাইন থিটা ইকুয়াল টু -1 হলে থিটা ইকুয়াল টু 4n মাইনাস 1 ইন্টু পাই বাই 2, যেখানে n বিলংস টু কত z। তারপরে আরেকটা আছে cos থিটা ইকুয়াল টু -1 হলে থিটা ইকুয়াল টু 2n প্লাস 1 ইন্টু পাই, 2n প্লাস 1 ইন্টু পাই, যেখানে n বিলংস টু z। তো এখানে লক্ষ্য রাখো, এই সূত্রগুলো একটু মনে রাখতে হবে। সূত্রগুলো মনে না রাখলে তুমি যে 9, 10-এ যেভাবে করেছো সেইভাবে করলে অঙ্কগুলো সরাসরি হবে না। এখানে n টাইমস পর্যন্ত, অর্থাৎ n এর পরিচয়টা কি সেটা তোমাদেরকে বলে দিয়েছি, যে n এর পরিচয়টা হলো একটি অখণ্ড পূর্ণ সংখ্যা। সেই পূর্ণ সংখ্যার মাধ্যমে তোমাদের বিভিন্ন টাইপের রেঞ্জ দেওয়া থাকতে পারে, সেই ব্যবধি থাকতে পারে, সেই ব্যবধির মাধ্যমে তোমাদেরকে অঙ্কগুলো করতে হবে। এবার আসো 7 নাম্বার, সাইন থিটা ইকুয়াল টু সাইন আলফা হলে থিটা ইকুয়াল টু n পাই প্লাস -1 টু দি পাওয়ার n ইন্টু আলফা, যেখানে n বিলংস টু z। n পাই প্লাস -1 টু দি পাওয়ার n ইন্টু আলফা, n বিলংস টু কত z। তারপরে 8 নম্বরের সূত্র হলো cos থিটা ইকুয়াল টু cos আলফা হলে থিটা ইকুয়াল টু হলো 2n পাই প্লাস মাইনাস আলফা। 9 নম্বরের সূত্রটা দেখো, tan থিটা ইকুয়াল টু tan আলফা হলে থিটা ইকুয়াল টু হবে n পাই প্লাস আলফা, n বিলংস টু কত z। তো আমরা এই 8, 9, 10টা যাই হোক না কেন, যে সূত্রগুলো আমরা শিখেছি, এই শেখার মাধ্যমে যে আমাদের যে সূত্রগুলো হলো, এই সূত্রগুলোর দিকে তোমরা একটু লক্ষ্য রাখো এবং এই সূত্রগুলোতে তোমরা চলে গেছে। আচ্ছা, এবার আসো আমরা যে সূত্রগুলো করেছি বা সূত্রগুলো দেখেছি বা সূত্রগুলো এখানে কোনো প্রমাণের দরকার নাই, এবং এই সূত্রগুলো তোমাদেরকে একটু মনে রাখতে হবে। মনে রাখতে হলে তোমাদের কতগুলো টেকনিক আছে, যেমন সাইন থিটা এবং ট্যান থিটা ইকুয়াল টু 0 হলে থিটা ইকুয়াল টু কত n পাই হয়েছে, কস থিটা বা কট থিটা ইকুয়াল টু হলে কত হবে, থিটা ইকুয়াল টু n প্লাস 1 ইন্টু পাই বাই 2। এরকম সাইন থিটা ইকুয়াল টু 1 হলে কি হবে, -1 হলে কি হবে, কস থিটা 0 হলে কি হবে, -1 হলে কি হবে, +1 হলে কি হবে, এদিকে লাগবা। সাইন থিটা ইকুয়াল টু সাইন আলফা কি হবে, কস থিটা কজ আলফা হলে তার সূত্রটা কি, ট্যান থিটা ইকুয়াল টু ট্যান আলফা হলে কি হবে। আমি এখানে এই 10টা সূত্রের মধ্যে বা 9টা বা 10টা যে নাম্বারিং যাই হোক না কেন, এই সূত্রগুলো তোমাদেরকে যে লিখে দিলাম, সূত্রগুলো তোমাদের অবশ্যই মনে রাখবা। এবং সূত্রের আলোকে আমরা চেষ্টা করব তোমাদেরকে আজকে 2-1টি অঙ্ক করে দেওয়ার জন্য। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কারেন্ট চলে গেছে না? আচ্ছা, এবার
আমরা একটা অঙ্ক দিয়ে তোমাদের সূত্রগুলো প্রমাণের চেষ্টা করছি। দেখো cos থিটা প্লাস √2 sin থিটা ইকুয়াল টু cos থিটা। একটা অঙ্ক দেখো, দুই ধরনের অঙ্ক থাকে। এক ধরনের থাকে √3 sin থিটা, এটা √3 দিয়ে দিই, sin থিটা ইকুয়াল টু √2। তো এই টাইপের অনেক অঙ্ক দেখবা যে সাইন কজ একসাথে আছে, প্লাস মাইনাস দেওয়া আছে। তো এই অঙ্কগুলোতে পাশে দেখবা কখনো কোনো অঙ্কতে থাকে ব্যবধি দেওয়া থাকে, রেঞ্জ দেওয়া থাকে, কোনো অঙ্কতে রেঞ্জ দেওয়া থাকে না। তাহলে তোমরা এই অঙ্কগুলো কিভাবে করবা, একটু টিপস দিকে লক্ষ্য রাখো। এই টিপসটা হলো, এখানে cos থিটার সহগ কত আছে, cos থিটার সহগ, cos থিটা এর সহগ হলো কত, 1 আছে। আচ্ছা, সাইন থিটার সহগ কত আছে, √3 আছে। তাহলে তোমরা কাজ করবা কি, প্রথমে এখানে 1 স্কোয়ার প্লাস √3 স্কোয়ার, তার বর্গমূল করবা, বর্গ করে যোগ করবা, কত আসে এখানে দেখো 1 প্লাস 3 ইকুয়াল টু √4 ইকুয়াল টু 2। তার মানে আমরা এই যে রাশিটা দেওয়া আছে, তোমরা 9 10-এ কি করেছো, 9 10 করেছো সরাসরি যে কোনো একটা রাশি এক পাশে নিয়ে বর্গ করছো, বর্গ করার পরে যে মানগুলো আসছে সেই মানগুলো দিয়ে অর্থাৎ মানগুলো বের করে নিছো। যে প্রক্রিয়া ছিল সে প্রক্রিয়ার এখন কোনো দরকার নাই। এখন হলো নিয়মটা হলো, তোমার প্লাস থাকুক আর মাইনাস থাকুক, যাই থাকুক না কেন, cos থিটা এবং সাইন থিটার যে সহগটা থাকবে সেই সহগটার বর্গ করতে হবে, বর্গ করে যোগফল বের করে তার বর্গমূল যা হবে সেই সংখ্যা দিয়ে প্রত্যেক রাশিকে ভাগ করে নিতে হবে। খুব মেমোরিতে ভালো করে মনে রাখবা যে cos থিটা এবং সাইন থিটার যে সহগ থাকবে তার বর্গ করব, বর্গের যোগফলকে বর্গমূল দিয়ে বর্গমূল করার পরে যে সংখ্যাটি তৈরি হবে, যে সংখ্যাটি উৎপন্ন হবে সেই সংখ্যাটি দিয়ে প্রত্যেক রাশিকে ভাগ করতে হবে, তাহলেই তুমি অঙ্কটা করতে পারবে। তাহলে আমরা আসি, এবার আমরা কত দিয়ে ভাগ করবো, উভয় পক্ষে এই 2 দ্বারা ভাগ করব। এই 2 দিয়ে যদি আমি ভাগ করে দিই, তাহলে এখানে আমি লিখি cos থিটা ইন্টু 2 প্লাস সাইন থিটা ইন্টু √3/2 ইকুয়াল টু √2/2। আমরা কি কাজ করেছি এখানে লিখে দিব যে প্রত্যেক পক্ষে আমরা 2 দ্বারা ভাগ করেছি। তোমাদের এই টাইপের অঙ্ক অনেকগুলো আছে এবং এই টাইপের অঙ্কগুলো পরীক্ষাতে সাধারণত অনেক সময় ব্যবধি দিয়েও থাকে, দিয়ে নাও থাকে। তো আমি এবার 2 টাইপের আমি অঙ্ক করার চেষ্টা করব। তো এই দিকে একটু লক্ষ্য রাখো। এখন সাধারণত কজের বা সাইনের যদি সূত্র আসে, তুমি সাইন কজ যে কোনো একটা সূত্র নিতে পারো। তো এক্ষেত্রে আমরা কজের সূত্রটা নিলে খুব সুবিধা হয়, কজের সূত্রটাও সহজ আছে এবং লিখতে খুব সহজ হয় এবং তোমাদের মনে রাখারও একটা প্রক্রিয়া আছে। এখানে cos থিটার মাধ্যমে, কজের মাধ্যমে সূত্রটা নিলে আমাদের ভালো হয়। তাহলে cos থিটা ইন্টু cos কত ডিগ্রির মান, হাফ, cos π/3, cos 60 ডিগ্রির মান হলো হাফ, প্লাস সাইন থিটা ইন্টু সাইন π/3 ইকুয়াল টু 1/√2। তোমরা cos থিটা সমান সমান কত, হাফ যদি হয় তাহলে আমি cos কত 60 ডিগ্রি লিখতে পারি, কত π/3। সাইন থিটা আবার যদি মনে থাকে তোমাদের √3/2, তাহলে এখানে হলো সাইন 60 ডিগ্রি, তার মানে কত, সাইন π/3। আমাদের এই বৃত্তীয় মানে তোমরা সবসময় নেবা, বৃত্তীয় মানে নিলে তো সুবিধা হবে। তো এক্ষেত্রে একটা সূত্র পড়ে গেছে, দেখো cos a ইন্টু cos b প্লাস সাইন a ইন্টু সাইন b। একটু আগে তোমাকে আমি বলেছিলাম যে সূত্রগুলো একটু দরকার আছে। তাহলে cos অফ কত হবে, cos অফ থিটা মাইনাস π/3 ইকুয়াল টু এখানে হবে cos π/4, cos π/4 এর মান 1/√2। তো একটা সূত্র তোমাদেরকে এখানে দিয়েছিলাম, সূত্রটা মনে একটু মেমোরিতে দেখো। তোমাদের যে সূত্রটা দিছিলাম সেখানে কি ছিল, সূত্রটা ছিল এরকমের, cos থিটা ইকুয়াল টু cos আলফা হলে থিটা ইকুয়াল টু কত, 2n পাই প্লাস মাইনাস আলফা। এই সূত্রটা তোমাদের দিছিলাম। এখন তোমাদের একটু লক্ষ্য রাখতে হবে, এইটাকে মানে থিটা ধরতে হবে আর এটাকে আলফা ধরতে হবে, তাহলে তোমার এই সূত্র অনুসারে পড়ে যাবে।
তো আমরা কি হচ্ছে এখানে এটাকে থিটা মনে করি আর এটাকে আলফা মনে করি, এটা মনে করো একটা থিটা আর এটাকে আলফা মনে করি। তাহলে cos থিটা ইকুয়াল টু cos আলফা হলে থিটার মানটা কত হবে 2n পাই প্লাস মাইনাস আলফা। তা আমরা এখানে লিখতে পারি অর্থাৎ থিটা মাইনাস পাই বাই 3 ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস পাই বাই 4, যেখানে n বিলংস টু কত z। দেখো খুব সুন্দর অঙ্ক। তো আমরা এখন থিটার মানটা বের করে ফেলবো। যেহেতু ডাইন পাশে দুইটি চিহ্ন আছে প্লাস মাইনাস, এক্ষেত্রে তোমাদেরকে উচিত হবে দুটো চিহ্নের কাজ করা, এবং একটা করলে শুধুমাত্র একটা করে রেখে দিলে হয়তো এক্সামিনার তোমাকে পুরো নাম্বার দিবে না, সেখানে তোমাকে নাম্বার কাটেল হতে পারে। এক্ষেত্রে তোমার কি কাজ করতে হবে, থিটার মানটা বের করো। তাহলে 2n পাই প্লাস মাইনাস পাই বাই 4 প্লাস পাই বাই 3। আচ্ছা, এখানে প্লাস চিহ্ন ধরলে আমরা একটা চিহ্ন ধরে থিটা ইকুয়াল টু পাই 2n পাই প্লাস পাই বাই 4 প্লাস পাই বাই 3, তাহলে এখানে হবে 2n পাই প্লাস 7 পাই বাই 12। এটা লসাগু করে তোমরা বের করে নেবে। এই একটা মান আসলো থিটার মানটা। আর একটা ব্যাপার হলো, দেখো এখানে যদি মাইনাস চিহ্নটা ধরো, মাইনাস চিহ্ন ধরে থিটা ইকুয়াল টু 2n পাই মাইনাস পাই বাই 4 প্লাস পাই বাই 3, তাহলে আমাদের কি আসতেছে 2n পাই, এটা হলো 4 আর একটা আসতেছে পাই বাই 3। আচ্ছা, পাই বাই 3 4 12, এটা হচ্ছে তোমার 3 আর এখানে প্লাস পাই বাই 12। তো এটা থিটার মান, দেখো দুইটা মান আসছে, অর্থাৎ থিটা ইকুয়াল টু তুমি লিখতে পারো কত আসতেছে 2n পাই প্লাস 7 পাই বাই 12, আর একটা আছে 2n পাই প্লাস পাই বাই 12। এইটা হলো সলভড। আচ্ছা, এখানে নির্ণয় সমাধানটা এটাই হবে, কারণ কি এর পাশে কোনো সাইড নোট নেই, এখানে কোনো নোট নাই, এই কারণে এইটাই হবে তার ফাইনালি রেজাল্ট। এটাই রেজাল্ট হবে। যদি তোমাদের এখানে কোনো ক্লু দেওয়া থাকতো, যে এখানে একটা জিনিস দেওয়া থাকতো, তাহলে তুমি কি করতে সেটাও আমি একটু দেখাচ্ছি। এই ধরনের অঙ্ক তোমার পরীক্ষাতে আসতে পারে, এবং এই টাইপ অনেকগুলো টাইপ দেওয়া আছে। এই টাইপগুলো আরেকটা অঙ্ক দিকে আমরা আসি এবার। লেখা আছে, দেখো 2 নম্বর অঙ্ক, দেখো 2 sin x sin 3x equal to 1, 2 sin x sin 3x equal to 1, 0 less than x less than কত 2 পাই। দেখো এখানে একটা ব্যবধি দেওয়া আছে এবং এখানে সমাধান করতে বলছে। এই সমাধানের মাধ্যমে আমরা এটা করব। এবার আসো, এটা আমাদেরকে এখন যেতে হবে যে কোন লাইনে গেলে অঙ্কটা আমাদের সুবিধা হবে। তোমরা একটু লক্ষ্য রাখো, 2 sin a sin b, তাহলে তোমরা জানো 2 sin a sin b এর সূত্রটা কি হবে, cos of a minus b মাইনাস cos of a plus b। তোমরা 2 sin a sin b সূত্র একাদশে শিখে আসছো। 2 sin a sin b সূত্র হলো cos of a minus b মাইনাস cos of a plus b। তো এই ক্ষেত্রে আমরা সমাধান শুরু করে দিই। 2 sin x sin 3x minus 1 equal to 0, বা cos of a minus 3x minus x minus cos of 3x plus x minus 1 equal to 0, বা cos 2x minus cos 4x minus 1 equal to 0, বা cos 2x 1 plus cos 4x equal to 0। তো এক্ষেত্রে তোমরা দেখো
আমরা সূত্র জানি কত, 1 প্লাস cos 2a, সূত্র হলো 2 cos স্কয়ার a, তাহলে 1 প্লাস cos 4x তাহলে 2 cos স্কয়ার 2x, তাহলে 1 প্লাস cos 2a সূত্র হলো 2 cos স্কয়ার a, 1 প্লাস cos 4x হলো 2 cos স্কয়ার twice x। আমরা দেখি এখানে আমাদের কতটুকু আসে, cos 2x মাইনাস 2 cos স্কয়ার 2x ইকুয়াল টু 0। এখন cos 2x তুমি সমান নাও, তাহলে কি হলো 1 মাইনাস 2 cos 2x ইকুয়াল টু 0। এখন হয় cos 2x ইকুয়াল টু 0 অথবা 1 মাইনাস 2 cos 2x ইকুয়াল টু 0। আচ্ছা, উপরে একটু আসি, উপরে এসে দেখো এখানে কি লেখা আছে, cos 2x ইকুয়াল টু 0। তোমাদেরকে আমি শুরুতেই যে সূত্র দিয়েছিলাম সেই সূত্রের মধ্যে দেখো এখানে cos 2x, তাহলে cos থিটা ইকুয়াল টু 0 হলে থিটা ইকুয়াল টু কত ছিল, 2n প্লাস 1 ইন্টু কত পাই বাই 2, যেখানে n বিলংস টু কত z। এখানে অনুরূপ দেখো এই যে জিনিসটা আছে cos 2x ইকুয়াল টু 0, তাহলে এখানে আমরা লিখতে পারি কত, 2x ইকুয়াল টু 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2, যেখানে n বিলংস টু কত z, বা x ইকুয়াল টু কত আসে 2n প্লাস 1 ইন্টু পাই বাই 4। আচ্ছা, যেখানে অর্থাৎ x ইকুয়াল টু আসতেছে 2n প্লাস 1 ইন্টু পাই বাই 4। এই রেজাল্টটা তোমার মনে রাখো। আমরা এখন এখানে শুধু শুধু সলভ লিখে দিলে হবে না, কারণ কি তোমার এখানে নির্দিষ্ট মানটা বের করতে হবে। এক্ষেত্রে তোমাকে একটু ধৈর্য ধরতে হবে, আরও কাজ করতে হবে, এবং এখানে কাজের পরিমাণ একটু বেশি আগের তুলনায়। দেখো তাহলে কি হচ্ছে, আবার আমি লিখে দিই, আবার 1 মাইনাস 2 cos 2x ইকুয়াল টু 0, বা 2 cos 2x ইকুয়াল টু 1, বা 2x cos 2x ইকুয়াল টু হাফ, cos 2x ইকুয়াল টু হাফ। আচ্ছা, এই মানটা আমাদের দরকার হবে, x এর মানটা কত পাইলাম আমরা এখানে, x ইকুয়াল টু 2n প্লাস 1 ইন্টু পাই বাই 4। আবার এখানে আমাদের দরকার হবে, তাহলে কত আসে এখানে, cos 2x ইকুয়াল টু কত, হাফ। cos এখানে আমরা বা cos 2x ইকুয়াল টু cos অফ কত আসে এখানে, হাফ, যেহেতু পাই বাই কত 3, cos 60 ডিগ্রির মান হাফ। অতএব তোমাদের এখানে আরও একটা সূত্র ছিল, দেখো cos থিটা ইকুয়াল টু যদি cos আলফা হয়, তাহলে থিটা ইকুয়াল টু হবে 2n পাই প্লাস মাইনাস আলফা, এটা মনে আছে এখান থেকে। তাহলে 2x ইকুয়াল টু কত আসে, 2n পাই প্লাস মাইনাস পাই বাই 3, বা x ইকুয়াল টু n পাই প্লাস মাইনাস পাই বাই কত 6, যেখানে n বিলংস টু কত z। কিন্তু আমার ব্যবধি ছিল 0 থেকে 2 পাইয়ের মধ্যে, যে মানগুলো বের হবে সেই মানগুলো আমাদেরকে নিতে হবে। তো আমরা এখানে সরাসরি অঙ্কটা যদি লিখি, তাহলে আমি আরও একটা মান পাইলাম, x এর মান কত হলো এখানে, x ইকুয়াল টু পাইলাম হলো n পাই প্লাস মাইনাস পাই বাই কত 6, এই একটা মান পেয়েছি আর একটা মান পেয়েছি। এখন এই মান দুইটা এই ব্যবধির আলোকে নির্দিষ্ট মান বের করতে হবে। নির্দিষ্ট মান যদি আমরা বের করতে না পারি, তাহলে আমাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পারবো না। এটুকু লিখলে হয়তো তোমাকে নাম্বার কিছু একটা হয়তো 4-এর মধ্যে 3 পর্যন্ত দিয়ে দিতে পারে, বা না করলে কমাই দিতে পারে, কারণ কি তোমার ওখানে ব্যবধি দেওয়া আছে। এই কারণে তোমাকে একটু লক্ষ্য রাখতে হবে আমার নির্দিষ্ট জায়গায় যেতে হলে। তাহলে আমরা x এর মান কত পেয়েছি, x ইকুয়াল টু, একটু লক্ষ্য রাখি আমরা,
2n প্লাস 1 টু পাই বাই 4, আর একটা পেয়েছি n পাই প্লাস মাইনাস পাই বাই 6। আচ্ছা, এখন আমার এখানে n এর পরিচয় ছিল কত, n বিলংস টু কত, z। একটু লক্ষ্য রাখো, n এর পরিচয় বলছে 0 থেকে বড় 2 পাই, এখানে 0 চাইতে বড়, অর্থাৎ n কখনোই নেগেটিভ হবে না, এক্ষেত্রে n এর মান নেগেটিভের দিকে যাওয়া যাবে না। যেহেতু n বিলংস টু z, n পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, 0 হতে পারে। এক্ষেত্রে তুমি কখনই, যেহেতু এখানে আমাদের 0 থেকে শুরু হয়েছে, n অবশ্যই 0 থেকে শুরু যদি করো তাহলে করতে পারো, কিন্তু তোমার লক্ষ্য রাখতে হবে যে n কোনো অবস্থাতে মাইনাস হতে পারবে না। এবার আসো, তাহলে n ইকুয়াল টু, আমি লিখি n ইকুয়াল টু 0 হলে তোমরা এখানে চার্ট আকারে করে নিতে পারো, অথবা ক্যালকুলেশন মুখোমুখি করো, এখানে বের করে নিতে পারো। আমি এখানে সরাসরি লিখে দিব, তোমরা সূত্রটা দেখো কিভাবে কত সুন্দর হয়। n ইকুয়াল টু 0 হলে এখানে n এর মান 0 বসাও, তাহলে এখানে 0 হলো আর এখানে 1 হলো, তাহলে পাই বাই 4, তাহলে x ইকুয়াল টু কত আসছে, পাই বাই 4। আর এখানে হলো কত, আচ্ছা প্লাস মাইনাস পাই বাই কত, 6। একটু লক্ষ্য রাখতে হবে, নির্দিষ্ট ব্যবধিতে যেখানে বলছে 0 লেস দ্যান x লেস দ্যান কত, 2 পাই, অর্থাৎ এখানে x এর মান নট ইকুয়াল টু কত, মাইনাস পাই বাই 6। এই ব্যবধিতে এখানে যে মাইনাসের মানটা আসবে, যেমন পাই বাই 4, আর একটা হলো কত, পাই বাই 6, আর একটা হচ্ছে মাইনাস পাই বাই 6। তার মানে এই যে মানটা দেখতেছো যে মাইনাস পাই বাই 6, এই মাইনাস পাই বাই 6টা এই রুলটাকে ফলো করে না বিধায়, আমরা এই মানটা গ্রহণ করতে পারবো না। যদি আমরা গ্রহণ করতে পারতাম তাহলে অবশ্যই এটা ধনাত্মক হতে হবে, 0 থেকে বড় হতে হবে, অর্থাৎ এক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারবো না। এটা নির্দিষ্ট সীমার মধ্যে এই মানটা আমরা নিতে পারতেছি না বিধায় এটাকে আমাকে ফাইনালি রেজাল্টের সময় ডিলিট করে দিতে হবে। এবার আসো, তাহলে আমরা কি লিখতে পারি, অর্থাৎ x ইকুয়াল টু আমরা লিখতে পারি কত হলো, পাই বাই 4, আর একটা বলতে বলতে পাই বাই 6। তার মানে এই মানটা আমরা নিতে পারি না। এবার আসো, আচ্ছা এইগুলো তোমাদেরকে লাগবে, কারণ কি সব সময় মুছে ফেললে হবে না। এবার আসো, n ইকুয়াল টু 1 হলে, n ইকুয়াল টু 1 হলে এখান থেকে আসো, এইখানে মানটা বসাও, তাহলে x ইকুয়াল টু কত আসে, 1 যদি বসাই 3 পাই বাই 4, আর এখানে আসবে কত, পাই প্লাস মাইনাস পাই বাই কত, 6। তাহলে আমরা এখানে লিখছি 3 পাই বাই 4, আর একটা হলো পাই প্লাস পাই বাই 6, আর একটা হলো পাই মাইনাস পাই বাই 6। তাহলে এখানে হলো 3 পাই বাই 4, এটা হলো 7 পাই বাই 6, আর এটা আসতেছে কত, 5 পাই বাই 6। দেখো এই যে মানটা দেখতো 7 পাই বাই 6, 5 পাই বাই 6, 3 পাই বাই 4, এই প্রত্যেকটি মান কিন্তু 360 ডিগ্রি থেকে বিলো, 360 ডিগ্রি থেকে নিচের দিকে, অর্থাৎ এই তিনোটা মান আমি গ্রহণ করতে পারবো। এই সূত্রের আলোকে এই তিনোটা মান যতটি কথা হয়, 3 পাই বাই 45, তাহলে 3 135 ডিগ্রি, পাই বাই 6 হলো 210 ডিগ্রি, পাই বাই 6 হলো এটা হলো কত, 30 150 ডিগ্রি। তার মানে এটা 135 ডিগ্রি, আর এটা হচ্ছে কত, 210 ডিগ্রি, আর এটা হচ্ছে কত, 150 ডিগ্রি। তোমরা দেখো 360 ডিগ্রি সিতে প্রত্যেকটা মান ছোট আছে বিদায় এই মানগুলো আমরা নিতে পারবো, অর্থাৎ এখানে এই ব্যবধির মাধ্যমে এই মানগুলো সবই গ্রহণ করা যাবে। এবার আসো, আমরা যে মানগুলো একটু লিখি আমরা, তাহলে আমরা মান পেলাম কত, পাই বাই 4, পাই বাই 6, আরেকটা হলো 3 পাই বাই 4, আর একটা হলো 7 পাই বাই কত, 6, আর একটা হলো 5 পাই বাই কত, 6। থাকুক, এখানে আরো টেস্ট করতে হবে, আবার টেস্ট করতে হবে। এবার আসো, n ইকুয়াল টু 2 হলে লক্ষ্য রাখো, x ইকুয়াল টু আমরা এখানে বলতে পারি কত, এখানে যদি গুণ করে 4 আর 5, 5 পাই বাই 4, আর এখানে আসে কত, 2 পাই প্লাস মাইনাস পাই বাই 6, তাহলে এখানে আসবে 5 পাই বাই 4, আমি যদি প্লাস চিহ্ন ধরি 12 আর 13, 13 পাই 6, আর একটা হলো 12 থেকে 1 গেল 11 পাই 6। এখানে এই মানটা দেখো, এটা গ্রহণ করা যাবে না, কারণ কি এটা ভাগ করলে 2 পাই এর সাথে বেশি হয়ে যায়,
তা 2 পাইয়ের সাথে যদি বেশি হয়ে যায় তাহলে সে মানটা তুমি নিতে পারবে না, যেখানে তোমার কন্ডিশন দেওয়া আছে এখানে তুমি নিতে পারতেছো না। তাহলে আমি আর দুইটা মান গ্রহণ করতে, এই মানটা নিতে পারতেছি আর এই মানটা নিতে পারছে, তাহলে 5π/4 একটা গেল, আর একটা গেল হলো 11π/, কত 6 গেল। এবার আর একটু টেস্ট করে দেখি আমাদের ফলাফলটা কোথায় আসে। n ইকুয়াল টু, এবং প্রশ্ন হলো যে কত পর্যন্ত যাবে। হ্যাঁ, সেটা উত্তর এখনই পেয়ে যাবে। n ইকুয়াল টু 3 হলে x ইকুয়াল টু কত হয়, 3 6 7, 7π/4, আর এখানে হবে 3π ± π/6, তাহলে এখানে হলো 7π/4, এখানে হলো 3 18 19, 19π/6, আর একটা হলো 3 18 থেকে 1 গেল 17π/6। তাহলে এই মান দুইটা এই ক্ষেত্রে আর নিতে পারতেছো না। কেন নিতে পারতেছো না? তোমার এখানে 2π এর চেয়ে বেশি হয়ে যাচ্ছে, 2π এর চেয়ে বেশি যাচ্ছে বিদায় এই মানটা আমরা গ্রহণ করতে পারবো না। কেন পারবো না? ওটা 2π এর থেকে এক্সিড হয়ে যাচ্ছে, এই কারণে আমরা এই মানটা নিতে পারবো না। এখন 7π/4 এইটা তুমি নিতে পারবা, কারণ কি এটা 2π এর চেয়ে ছোট আছে। কিন্তু তুমি যদি n ইকুয়াল টু যদি 4 নাও, তাহলে n ইকুয়াল টু যদি 4 নাও, তাহলে এই যে 4 2 8 9, 2π এর চেয়ে বেশি হয়, আর এটা তো আগেই আমি গ্রহণ করতে পারি নাই, বিদায় n ইকুয়াল টু 4 আর নেওয়ার কোনো প্রয়োজন নাই। যদি তুমি চেষ্টা করো যে না আমি n ইকুয়াল টু 4 নিয়ে ট্রাই করে দেখতে পারো, কিন্তু সেখানে শর্ত পালন করবে না। তো এখন যেহেতু শর্ত পালন করবে না বিদায় আর সামনে আগানো যাবে না। এক্ষেত্রে আমাদেরকে এদিকে লক্ষ্য রাখতে হবে। কিভাবে লক্ষ্য রাখবো? লক্ষ্য রাখো যে আমরা যে মানগুলো পেয়েছিলাম সেই মানগুলো তাহলে নির্দিষ্ট ব্যবধির মধ্যে লিখতে হবে। অর্থাৎ নির্দিষ্ট ব্যবধির মধ্যে নির্ণয় সমাধান x ইকুয়াল টু, এখন তুমি এই মানগুলো তুমি পর্যায়ক্রমে ছোট বড় করে তুমি সাজাতে পারো, যে মানগুলো তোমার কাছে কত ডিগ্রি আছে, কত পর্যন্ত আছে, এটা তুমি দেখতে পারো। তাহলে আমরা লিখি, একটা হলো π/4, আর একটা ছিল কত π/6, π/6টা আগে লেখো, π/4টা পরে লেখো, তারপরে লেখো 3π/4, তারপরে লেখো 5π/6, তারপরে লেখো 5π/6, 1 2 3 4, একটা দুইটা তিনটা চারটা, তারপরে 7π/6 লেখো, আর একটা লেখো 5π/4 লেখো, আর একটা 11π/6 লেখো, আর একটা লেখো 7π/4 লেখো। এই যে মানগুলো আছে হয়তো তোমাদের এখানে সাজানো একটু ত্রুটি হতে পারে, বা যাই হোক না কেন তোমরা দেখে নেবে যে এই মানগুলো যে হয়েছে, এবং এখানে এই যে মানগুলো আমরা দেখছি যে এই যে ব্যবধিটা দেওয়া আছে, এই ব্যবধির আলোকে এই মানগুলো সবই গ্রহণযোগ্য। তো এই টাইপের অঙ্ক তোমার বইয়ের মধ্যে প্রচুর অঙ্ক দেওয়া আছে, তোমরা সেই অঙ্কগুলো করবে, এবং অঙ্কগুলো খুবই সহজ। তুমি যদি সরাসরি 10টা সূত্র মনে রাখতে পারো তাহলে তুমি অঙ্কগুলো করতে পারবে। আর তোমার বিশেষ করে সূত্রের দক্ষতা থাকতে হবে, বিশেষ করে একাদশ শ্রেণীতে যে সূত্রগুলো আলোচনা করেছি সেই সূত্রগুলো অবশ্যই ভালো করে শিখবে এবং এগুলো মনে রাখবে। আশা করি তোমরা মনোযোগ দিয়ে অঙ্কগুলো দেখেছো এবং বুঝতে পারছো। তোমরা বাসায় বসে হোমওয়ার্ক নিয়ে, আমি একটা HW তোমাকে দিয়েছি, একটা অঙ্ক দিয়ে দিব, অঙ্কটার দিকে একটু লক্ষ্য রাখো। HW এই অঙ্কটা তোমরা একটু করে নিবে। অঙ্কটা হলো 2 sin, এখানে 4 cos x, এটা একটু করবে, 4 cos x cos 2x cos 3x ইকুয়াল টু 1, যেখানে 0 <x <π, এই ব্যবধিতে অঙ্কটা একটু করে নিয়ে আসবে। এই ব্যবধিতে HW, দেখো HW এখানে আবার একটু লিখে দিই, 4 cos x cos 2x cos 3x ইকুয়াল টু 1, 0 <x কত π। এই ব্যবধিতে তোমরা অঙ্কটা প্র্যাকটিস করবে বাসায় বসে, এবং এই অঙ্কটা দেখাবা আমাকে কমেন্ট লিখে যে তোমরা পারছো কি না। খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। আচ্ছা, অঙ্ক সরাসরি তোমার অঙ্ক এইভাবে নাও থাকতে পারে, তোমার ফাংশন দিয়ে, কিন্তু ফাংশন দিয়ে তোমার সৃজনশীল মেথডে ফাংশন দিয়ে দেয়া থাকবে, কিন্তু 1-2 লাইন করার পরে প্যাটার্ন এইভাবে চলে আসবে। প্যাটার্ন চলে আসলে তুমি বুঝতে পারবা যে আমার যে অঙ্কটা স্যার করাইছে এবং হুবহু সেই অঙ্কটা পরীক্ষাতে আসছে, এবং তোমরা এই অঙ্কটা করতে পারো। তো এইভাবে তোমার অগ্রসর হতে হবে। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো।
আগামী ক্লাসে আমি আরও কতগুলো অঙ্ক করাবো, যে অঙ্কগুলো তোমাদের খুব কাজে লাগবে এবং নেক্সট ক্লাসে তোমরা আরও বেশি বেশি অঙ্ক করতে পারবে। আশা করি তোমরা ক্লাসটা মনোযোগ দিয়ে শুনেছো, দেখেছো। সবাই সুস্থ থাকো এই প্রত্যাশা করে আজকের অনলাইনে ভিত্তিক উচ্চতর গণিতের 7 বীর ক্লাস আপাতত এখানে স্থগিত করা হলো। সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো এই প্রত্যাশায় শেষ করছি। খোদা হাফেজ।